ইচ্ছে করেই নির্বাচন বিলম্বিত করছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আগামী বছরই শেষ হবে গণহত্যার শীর্ষ নির্দেশদাতাদের বিচার, গুমে জড়িত সংস্থার বিলুপ্তি দাবি। সচিবালয়ের আগুন নিয়ে ৩০ ডিসেম্বর প্রতিবেদন, সাংবাদিকদের প্রবেশ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত। খুন, চুরি, ছিনতাই প্রতিরোধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই, বললেন আইজিপি। সারা দেশে নৌ শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, বন্দরে আটকা লাখ লাখ টন পণ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, রাজনীতিতে এখনও আসেনি গুণগত পরিবর্তন, দলগুলোর ভেতরে সংস্কারের তাগিদ বিশ্লেষকদের। দিনের পর দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকা ঠিক নয়, অন্তর্বর্তী সরকার ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করছে, এমনটাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সচিবালয়ে আগুনের ঘটনায় জড়িতদের নাম দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। মাহিলা ইসলামের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপাড়া আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তিনি বলেন, চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। চাল, ডাল, তেল, লবণ, ডিম, মাছ, মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে। এটার দিকে কিন্তু তাদের কোনো খেয়াল নেই। ইচ্ছে করেই সরকার নির্বাচন বিলম্বিত করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। নতুন একটি প্রস্তাব দিয়েছেন, ১৭ বছর হবে আপনার ভোটার তালিকা হওয়ার জন্য আপনার ন্যূনতম বয়স। এখন তাহলে কি করতে হবে? আবার নতুন করে আপনার ভোটার তালিকা তৈরি করতে হবে। এই জিনিসটা তো কনসেনসাস না। আপনি ইউ আর দ্য চিফ এক্সিকিউটিভ, আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে ১৭ বছর হলে ভালো। ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, ভারতে বসে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র চলছে। আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন দেবে এবং এই নির্বাচন আদায় করবে, এটাই আজকে সকলের শপথ। দেশ এক ভয়ানক বিপদের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কার কথা জানান ১২ দলীয় জোট নেতা মোস্তফা জামাল হায়দার। জাতীয় ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করে সেই বৈদেশিক যে ষড়যন্ত্র, যুদ্ধাবস্থা, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার যে পায়তারা, তাকে মোকাবিলা করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ষড়যন্ত্র প্রতিহত করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কারো কথা নয়, নির্বাচনের ম্যাপ আপনাকে দিতে হবে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না। দ্রুত নির্বাচন দিলেই সব ষড়যন্ত্র ব্যর্থ হতে পারে বলে মনে করেন অন্যান্য রাজনৈতিক নেতারা। দয়া করে অতি সত্বর সুযোগ করে দেন। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। আগামী ১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার শীর্ষ নির্দেশদাতাদের বিচার সম্পন্ন হবে। রাজধানীতে এক সংলাপে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরও জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আর গুম ও হত্যায় সহায়তাকারী ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিলুপ্তি দাবি করেন সংলাপে অংশ নেয়া বিশিষ্টজনেরা। শিউলি শবনমের রিপোর্ট। ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে ২ দিনব্যাপী জাতীয় সংলাপের শেষ দিন।
এতে অংশ নিয়ে গত ১৬ বছরে গুম, খুন ও নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা। আমরা 13-14 সালে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো স্পেশালি বিএনপি এবং জামাতের উপরে যে বাজে রকমের টর্চার, কিলিং, গুলি চালানো আমরা দেখেছি, এর প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে। যেসব গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গুম, খুন করা হয়েছে তাদের বহাল তবিয়তে রেখে সুষ্ঠু বিচারিক কাজ করা যাবে না বলেও মন্তব্য তাদের। সিস্টেমের যে সমস্ত কম্পোনেন্টগুলিকে ব্যবহার করা হয়েছে, গোয়েন্দা সংস্থা, পুলিশ, এসবি, তারপরে আপনার সিআইডি, এখনো পর্যন্ত কিন্তু এই সমস্ত ইনফেক্টেড কম্পোনেন্ট বহাল তবিয়তে কিন্তু রয়ে গেছে। সংলাপে অংশ নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, আগামী প্রজন্মকে ইতিহাসের দায় থেকে মুক্তি দিতেই জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে। এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে, আমাদের কাছে এই ক্রেডিবিলিটিটা মেনটেন করা অনেক বেশি চ্যালেঞ্জের। গণহত্যার মাস্টারমাইন্ডদের শাস্তির ব্যবস্থা করা সরকারের প্রধান লক্ষ্য বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই। গণহত্যার বিচারে সরকারের বিন্দুমাত্র গাফিলতি নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট গণহত্যা, বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর ও ধারাবাহিক গুম খুনের সুষ্ঠু বিচার সম্পন্ন করা সরকারের অন্যতম দায়িত্ব। আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনে বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। বিচার ও সংস্কার কাজে জাতীয় ঐক্য যাতে অটুট থাকে, সবাইকে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। আমাদের ঐক্য হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার মূল শক্তি। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। সংস্কার ও নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে কিছুটা মতপার্থক্য থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে তাদের মধ্যে ঐক্য থাকা জরুরি বলছেন বিশ্লেষকরা। আর বিএনপি নেতারা বলছেন, সংস্কারের নামে গণতন্ত্রের পথ যাতে রুদ্ধ না হয় সেদিকে সরকারকে সতর্ক থাকতে হবে। এদিকে ভোটার হওয়ার বয়স 17 বছরের প্রস্তাবকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোকেই এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যকে দেয়া হচ্ছে গুরুত্ব। যদিও নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচনের দাবি উঠেছে, বিএনপি নেতারা বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে, তবে সরকারের কিছু কর্মকাণ্ডে এই ঐক্যে ফাটল সৃষ্টি করছে। সংস্কারের নামে গণতন্ত্রের পথ বন্ধ করলে জনগণ মেনে নেবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যদি নতুন কোনো আপনার খায়েশ থাকে যে তাকেও আবার একটি দল গঠন করে নির্বাচন করতে হবে, তখন কিন্তু এই নতুন দল গঠন করতে গেলে সময় লাগবেই, স্বাভাবিক। এখন সেই সময় যে জনগণকে আপনাকে দিবে, কারণ আপনি তো এতদিন থাকার কোনো ম্যান্ডেট আপনার নেই। এদিকে মত পথের ভিন্নতা থাকবেই, তবে দলগুলোর উচিত হবে দেশের প্রয়োজনে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা, বলছেন সিনিয়র সাংবাদিকরা। সুষ্ঠু নির্বাচন করতে যতটুকু সংস্কার করা দরকার ততটুকু করে নির্বাচন দিয়ে দেওয়া উচিত বলে মত তাদের। বাংলাদেশে সবাই চেয়ার ছাড়তে চায় না, দায়িত্ব ছাড়তে চায় না, এক ধরনের প্রভাব প্রতিপত্তি পায়, হুইসেলওয়ালা গাড়ি পায়, হেয়ার রোডে থাকতে পারে, এসব মোহ অনেককে পেয়ে বসে। আরও একটি কথা বাজারে এসছে যে বৈষম্য বিরোধী ছাত্রদের রাজনৈতিক দল গঠন হওয়ার আগ পর্যন্ত তারা সংস্কারকে টেনে নিতে চান, যাতে করে তারা কমফোর্টেবলি পলিটিক্সে আসতে পারেন। আপনাকে একটা কথা বলি, জোড়াতালি দিয়ে রাজনীতি হয় না। সরকারের প্রযত্নে হয়নি, কিংস পার্টি করে হয়নি, এবং এখনও যদি সেরকম চেষ্টা করা হয় তারও কোনো ভবিষ্যৎ নাই। দেশকে নতুনভাবে গড়তে তরুণদের ভাবনাকে প্রাধান্য দেওয়া উচিত। এক্ষেত্রে ভোটার হওয়ার বয়স 17 বছর করা নিয়ে প্রধান উপদেষ্টার মতামতকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন তারা। 17 বছরের কথা বললেন, এটা অবশ্যই আলোচনার দাবি রাখে। আফসানা নীলা, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক দেখলেন সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট, জানাচ্ছিলেন আফসানা নীলা। সচিবালয়ে আগুনের ঘটনায় দ্রুত তদন্ত শেষ করতে কাজ করছে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি। 30 ডিসেম্বর প্রাথমিক প্রতিবেদন দেবে কমিটি। এদিকে আজও সচিবালয়ে যায় সিআইডির ক্রাইম সিন ইউনিট, সংগ্রহ করে আলামত। জোরদার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মফিউর রহমানের রিপোর্ট।
সচিবালয় 7 নম্বর ভবনে লাগা আগুনের ঘটনার কারণ উদ্ঘাটনে সচেষ্ট সরকার। এরই অংশ হিসেবে এদিনও সচিবালয়ে ঢোকে সিআইডির ক্রাইম সিন ইউনিট। ভবনটির বিভিন্ন ফ্লোর ও ছাদ ঘুরে আলামত সংগ্রহ করে তারা। এদিনও সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য জানান, নিরাপত্তার স্বার্থে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানকার স্টাফ যাদের ডিজিটাল কার্ড আছে, স্থায়ী পাস আছে, তারাই ঢুকবে। বহিরাগত কোনো লোক অর্থাৎ কোনো হাত স্লিপ, হাত পাস এগুলি এলাও হবে না। সাংবাদিকও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রবেশ করবে না। এদিকে বিকেলে সচিবালয়ে ঢোকে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি। বৈঠক হয় দ্বিতীয় দিনের মতো। তৃতীয় দিনের তদন্ত শেষে দেওয়া হবে প্রাথমিক প্রতিবেদন, আর 10 কার্যদিবসের মধ্যে দেওয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সীমিত করা হয়েছে সচিবালয় প্রবেশ, তবে শিগগিরই সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে সরকার। ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে বিশেষ সেলের মাধ্যমে সাংবাদিকদের নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মফিউর রহমানের আরও একটি রিপোর্ট। কেপিআই বা গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা বিবেচনা করে সচিবালয়ে প্রবেশ সীমিত করা হয়েছে। শুক্রবার রাত প্রায় 11টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে আগুনের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে। সেখানে আরও বলা হয়, সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের দেয়া স্থায়ী প্রবেশ পাস এবং অস্থায়ী প্রবেশ পাস ছাড়া বেসরকারি ব্যক্তিদের জন্য সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হল। এছাড়া সাংবাদিকরা অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। এ আদেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক স্ট্যাটাসে বলেন, সচিবালয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই হওয়ায় নিরাপত্তা বিবেচনা করে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। সরকার দ্রুতই সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার বিষয়টি খুবই সাময়িক উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদারও। পোস্টে বলেছেন, কোনো সাংবাদিকদের কার্ড বাতিল করা হয়নি। আর সিনিয়র সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ ফেসবুক স্ট্যাটাসে জানান, পেশাদার সাংবাদিকদের কোনো ভয় নেই। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে শত শত কার্ড রয়েছে। তারা এই কার্ড ব্যবহার করে ভুয়া নিউজ বিভিন্ন পোর্টাল ও পত্রিকায় প্রচার করছে বলেও উল্লেখ করেন তিনি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দেশব্যাপী খুন, চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। তারপরও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলে জানান আইজি বাহারুল আলম। আদিত্য মামুনের রিপোর্ট। রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এই আয়োজন। যোগ দেন পুলিশ প্রধান। অবসরকালীন সময় বাহিনীর সদস্যদের নানা সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করার কথা জানান তিনি। এই 3টা কাজের প্রচেষ্টা আমার সবসময় থাকবে। পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আইজিপি। বলেন, যে অবস্থা থেকে পুলিশ ঘুরে দাঁড়িয়েছে তা সবাই জানে। কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে, মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা। তবে হত্যা, খুন, ছিনতাই রোধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বলেও জানান তিনি। আপনারা দেখছেন যে আমরা কি কি ব্যবস্থা নিচ্ছি। এটার জন্য আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই। ক্রাইম এককভাবে আমরা উই ক্যানট ফাইট ইট আউট, আমরা চেষ্টা করছি। বিভিন্ন স্থানে ছাত্র হত্যার হুমকির বিষয়টি মীমাংসিত বলেও জানান আইজিপি। প্রতিটা ঘটনা আমরা কিন্তু অ্যানালাইজ করেছি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। চাঁদপুরে জাহাজে 7 শ্রমিক হত্যার বিচার ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে চলছে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এতে বন্দরে খালাস বন্ধ থাকায় আটকা পড়েছে লাখ লাখ টন পণ্য। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
নারায়ণগঞ্জ শীতলক্ষার তীরে জাহাজ নোঙর করে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, এই নৃশংস হত্যার প্রকৃত রহস্য ও জড়িতদের খুঁজে বের করতে হবে। এ সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান তারা। বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা আজকে সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আগামী দিনে আমরা কি কর্মসূচি পালন করব। শ্রমিকরা জানান, নদীপথে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তারা 2-3টা ছিবোর্ড নিয়ে এসে আমাদেরকে গুলি করা হয়, আমাদেরকে মারধর করা হয়, আমাদের টাকা পয়সা নিয়ে যায়। নৌ নিরাপত্তা নাই, আমরা সবসময় আতঙ্কে থাকি। নৌযান ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গর থেকে পণ্য খালাস ও কর্ণফুলী নদীর 16টি ঘাট সহ দেশের বিভিন্ন অভ্যন্তরীণ রুটে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ রয়েছে। বন্দর সংশ্লিষ্টরা জানান, 20টিরও বেশি আমদানি রপ্তানি পণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘট বিষয়ে সরকারিভাবে দ্রুত সিদ্ধান্ত নেয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। নৌযান ধর্মঘটের ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর সহ সারা দেশে স্বাভাবিক নৌযান চলাচল বন্ধ রয়েছে। আমাদের বিভিন্ন শিল্পপণ্য এবং অন্যান্য যে এসেনশিয়াল কমোডিটি আছে সেগুলি সরবরাহে বড় ধরনের একটি সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পটুয়াখালীর পায়রা বন্দরের আউটার ও ইনারের সব মাদার ভ্যাসেল ও লাইটার্জের পণ্য খালাস বন্ধ রয়েছে। শ্রমিক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। যশোর অভয়নগরের নাওয়াপাড়া নদীবন্দরে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। বার্জ কার্গো থেকে কোনো ধরনের মালামাল উঠানামা করছে না। নোঙর করা রয়েছে শতাধিক পণ্যবাহী জাহাজ। এসব জাহাজে আছে সার, কয়লা, গম, ভুট্টা সহ বিভিন্ন পণ্য সামগ্রী। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার 24-এর বাংলাদেশ আগামীর সম্ভাবনা। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের সরকার পরিবর্তন হলেও রাজনীতিতে এখনও গুণগত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন সমাজ ও রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে, গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে সবার আগে রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার প্রয়োজন। পরিবর্তিত পরিস্থিতিতে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা বলছেন, জন আকাঙ্ক্ষা পূরণে সবাইকেই এগিয়ে আসতে হবে। সঞ্জয় অধিকারের রিপোর্ট। 2009 সালে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এলেও এক পর্যায়ে দেশের রাজনীতিতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে গত 1.5 দশক দানবীয় শাসন দেখেছে দেশের জনগণ। যাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতির হাওয়া অনেকটাই পাল্টে গেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য বিপুল জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। মানুষের একটা প্রত্যাশা স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে। কাঙ্ক্ষিত মাত্রায় রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে সেটা বলার সুযোগ কম। তবে সংস্কার প্রক্রিয়া শুরু হলেও এখনো পর্যন্ত তা পূর্ণতা পায়নি। দৃশ্যমান পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোর ভেতর থেকেই সংস্কার শুরু করা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকেরা। সবচেয়ে যে জায়গাটাতে সংস্কার প্রয়োজন সেটি হচ্ছে রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার। আমরা খুব একটা বেশি যে পরিবর্তন 5ই আগস্টের পরে দেখছি ব্যাপারটা কিন্তু এরকম না, তবে পরিবর্তন আছে। তারা বলছেন, একদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো রশি টানাটানি চলছে, অন্যদিকে নাগরিক সমাজের প্রতিনিধিরা অনেকাংশেই নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। এখনো এক ধরনের রশি টানাটানি বা যেটাকে আমরা বলি টাগ অফ ওয়ার ইংরেজিতে, সেটা কিন্তু চলছে। এটা কিন্তু চূড়ান্ত রূপ নিয়েছে এটা দাবি করা যাবে না। সুতরাং সেখানে এখনো পর্যন্ত এর কোনো নির্দিষ্ট কোনো জন আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ কিন্তু কোনো রূপ এখনো আসলে পায়নি। আমাদের যে সিভিল সোসাইটি, এটা আপনি বলতে পারেন যে এটা অনেকটা নিষ্ক্রিয়। এর আসলে তেমন কোনো যে জনমত সৃষ্টিতে বা মতামত সৃষ্টির ক্ষেত্রে যে তাদের ভূমিকা থাকার কথা, সেখানে কিন্তু আমরা অনেকটা অনুপস্থিত দেখি। এমন অবস্থায় অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র সমাজ নতুন রাজনৈতিক দল গঠন করলে তাদের নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। পাশাপাশি জনগণ সেটি গ্রহণ করবে কিনা তাও প্রশ্ন সাপেক্ষ। ক্ষমতা কাঠামোর সমর্থন নিয়ে যদি কোনো রাজনৈতিক দল গঠন করা উদ্যোগ হয়,
সেটাও বাংলাদেশের অতীতে কখনো সফল হয়নি। এখন সাংগঠনিক প্ল্যাটফর্ম থেকে, বিশেষ করে যখন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তারা এই কাজগুলো করতে যাবে, তখন এই কাজগুলো কিন্তু করা এত সহজ হবে না, তাদের জন্য সামনে অনেক চ্যালেঞ্জ আছে। বিশ্লেষকদের মতে সংস্কার স্থায়ী করতে হলে রাজনৈতিক সরকারকে জন আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে মানসিকতার পরিবর্তন করতে হবে। রাজনৈতিক দলগুলোকে মানুষকে যদি ভুল বোঝাতে চায় সেই দিন শেষ। রাজনৈতিক দলগুলোকে পরিশুদ্ধ হয়ে নানাভাবে জন আকাঙ্ক্ষার যে বিশ্বাস এবং জন আকাঙ্ক্ষার যে প্রত্যাশাকে সামনে রেখে এবং এগুলোকে রাজনৈতিক বিষয়বস্তু করে যদি রাজনীতির করার এবং মানুষের কাছে যাওয়ার যে গণতান্ত্রিক প্রচেষ্টাগুলো তারা অনুসরণ করেন, তখনই আসলে পরিবর্তনগুলো স্থায়ী হবে। অভ্যুত্থান পরবর্তী জনমনে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে তা পূরণ করতে না পারলে বিপ্লবের চেতনা ব্যর্থ হবে বলেও মনে করেন তারা। এটাও কিন্তু ইতিবাচক দিক। এখন সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। এবার জানবো ইটিভি সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডের খবর। রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে বর্ণিল আয়োজন। সেখানে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুস্তাকিম, লাল গালিচা শুটিং সহ আয়োজনের বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ জাবেদ। আমি এই মুহূর্তে আছি বনানীর শেরাটন হোটেলে। গত 22 বছরের ন্যায় এবারও আয়োজিত হচ্ছে সিজিএফবি 21 টেলিভিশন সিজিএফবি অ্যাওয়ার্ড, পারফরমেন্স অ্যাওয়ার্ড। সেই অ্যাওয়ার্ডে কিন্তু প্রধান অতিথি হিসেবে আছেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, এবং অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন 21 টেলিভিশনের চেয়ারম্যান জনাব আব্দুল সালাম এবং ভাইস চেয়ারম্যান জনাব তাসনিবা মাহবুব সালাম। আমরা একটু জানিয়ে রাখতে চাই, অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে কিন্তু জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতিচরণে কিন্তু 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে এবং তারপরে কিন্তু অনুষ্ঠানটি শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি অনুষ্ঠানটি কিন্তু খুব জমকালোভাবে আয়োজিত হচ্ছে এবং এখানে কিন্তু বাংলাদেশের নামি দামি বিভিন্ন তারকারা এসেছেন, অভিনয় বিভিন্ন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন তারকারা এসেছেন, অভিনেতা অভিনেত্রী সহ বিভিন্ন কলাকৌশলের কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্টেজে কিন্তু মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। আমরা কিন্তু দেখছি যে এখনই কিন্তু শুরু হচ্ছে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। জাবের, এই ছিল আমার কাছে বনানী থেকে সর্বশেষ। ধন্যবাদ মুস্তাকিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইটিভি সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডের খবর সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 3 খুনে থমথমে মাদারীপুরের কালকিনি, এখনো হয়নি মামলা, নেই কোনো আটক। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনে প্রকাশিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে 53 বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর। সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, গত 27 ডিসেম্বর আনন্দবাজারের প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল। পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার পরিকল্পনা নেই। এই দাবি ভিত্তিহীন ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সিলেটে সীমান্তে 24 ঘন্টার ব্যবধানে ভারতীয় খাসিয়াদের গুলিতে আরেক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। স্থানীয়রা জানান, গেল রাতে গোয়াইনঘাট উপজেলার দমদমিয়া সীমান্তে সবুজ মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেন। পুলিশ জানায়, খাসিয়াদের গুলিতে নিহত সবুজ মিয়ার বাবা আবুল হোসেন থানায় সাধারণ ডায়েরি করেছেন। মরদেহটি এখনও ভারতের অভ্যন্তরে রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সীমান্তে খাসিয়াদের গুলিতে আরেক কিশোর নিহত হয়। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। অর্থ পাচার এবং দুর্নীতির নথি নষ্ট করতে আগুন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রংপুর মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে দেখা করেন রিজভী। এ সময় আরও বলেন,
পতিত শেখ হাসিনার মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। পাচারের নথিগুলো সচিবালয়ের ওই ভবনেই ছিল বলে অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা। কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর কমিটির সহ সভাপতি রণবীর বারৈ সজলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়। এ সময় সজলকে বহনকারী গাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর আগে গত ৩০ আগস্ট খালিশপুর থানার দায়ের করা মামলায় সজলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। নগরীর ধর্মসভা রোডের বাসিন্দা সজলকে মোংলার খাসেডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে ৩ খুনের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এছাড়া হত্যার ৩৬ ঘন্টা অতিবাহিত হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একদিকে নিহতের পরিবারের শোকের মাতম, অন্যদিকে পুরো এলাকা জুড়ে আতঙ্ক। নতুন করে সংঘর্ষ এড়াতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আসামিদের ধরতে চলছে অভিযান। জানি কিন্তু আমরা বলতারি না, ভয় লেগিয়া তার মানে আমাদের ঘরদোর ভাঙ্গাচোরা করছে, এমন লুটপাট করছে। 3 মাস ধরে আমরা বাড়ি থেকে বের হয়েছি। প্রশাসন গেলে গাই হারা ঢুকে আবার জারুয়া বা গাছে সব আবার নেয় কয়া। এ ঘটনায় আক্তার শিকদার সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। অনেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন। যে কোনো মুহূর্তে আবারও সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কিত সাধারণ মানুষ, তাই ভয়ে মুখ খুলছেন না কেউই। কোনো লোকজন না, এলাকা একদম ফাঁকা। আমরা অনেক দূর থেকে দেখতে আসছি। যে দোষী হের তো করে, যে নির্দোষী হেগরও করে, যারা নিরীহ লোক। এদিকে চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন বলছেন তিনি এই হত্যার সাথে জড়িত নন। আমি তো ঢাকায়, আমি তো এলাকায় নাই, কিন্তু আপনার যে রাত্রে, গভীর রাত্রে, রাত 3টা থেকে এলাকায় আমাদের প্রায় 300-400 লোক নিয়ে আমাদের সশস্ত্র হামলা চালাইছিল। পরে এলাকার লোকজন একদম মাইকিং করে সারা এলাকার লোক ব্যাট দিয়ে মনে করেন ধরে কোপায় কাবায় এই ঘটনা করেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। যারা জড়িত ছিল বলে আমরা ধারণা করছি, তাদের বিরুদ্ধে আমরা অভিযান অব্যাহত রেখেছি। যে এভিডেন্সগুলো পাওয়া গেছে সেগুলো আমরা রিকভার করতে পেরেছি। আমরা ঘটনার সাথে কাউকে আসলে আটক করতে সক্ষম হইনি। নিহতদের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সৈয়দপুর রেলওয়ে কারখানার প্রায় ২৫০০ স্টাফ কোয়ার্টার অপদখল হয়ে গেছে। হাসিনা সরকারের 15 বছরে আওয়ামী লীগ দলীয় ট্রেড ইউনিয়নের নেতাসহ স্থানীয় প্রভাবশালীরাই এসব কোয়ার্টার দখল করে, যার বেশিরভাগ লাখ লাখ টাকার বিনিময়ে বহিরাগতদের কাছে বিক্রিও করে দেয় তারা। বেদখল হওয়া রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারের দাবি সংশ্লিষ্টদের। নীলফামারী প্রতিনিধি নূর আলম বাবুর তথ্য ও চিত্রে সৈয়দপুর রেলওয়ে কারখানার উপর 3 পর্বের রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ব্রিটিশ সরকার সৈয়দপুর রেলওয়ে কারখানা সহ রেলওয়ে কর্মকর্তা, শ্রমিক, কর্মচারীদের আবাসিক সুবিধার জন্য গোলাহাট, আতিয়ার কলোনি, নিচু কলোনি, সাহেবপাড়া ও গার্ডপাড়ায় নির্মাণ করে ৩,২০০ কোয়ার্টার। কর্মকর্তা, শ্রমিক, কর্মচারীরা ক্রমান্বয়ে অবসরে গেলে তাদের ছেড়ে দেয়া অন্তত ২৫০০ কোয়ার্টার দখলে নেয় পতিত আওয়ামী লীগ সরকারের ট্রেড ইউনিয়নের নেতাসহ স্থানীয় প্রভাবশালীরা। এসব কোয়ার্টারের বেশিরভাগই তারা বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন বহিরাগতদের কাছে। এখন আমাদের বাড়ি করার সমর্থ হয় নাই, তো সেহেতু আমার এক কলিগের কাছে বাসাটাকে নিয়ে আমি ভাড়া দিচ্ছি তাকে, এবং তার বেতন থেকে ভাড়া কাটা যাচ্ছে। আমরা ওই টাকা দিয়ে কিনে দিছি। এখন যদি বলে কি সরে যাও, তো আমরা কোথায় যাব? এখন যাব কোথায়? যদি সরকার যদি কিছু ব্যবস্থা করে দেয় তাহলে সুবিধা হয় আর কি। গরিমান দেশে ভাড়া টাড়া তো অনেকদিন থাকে না, এরকমই থাকে। অবৈধভাবে আছে, তাদের কাছ থেকে রাজস্ব পায় না। দখল হওয়া রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলে আশা করছেন এলাকাবাসী। এরা হচ্ছে ভূমিদস্যু, এরা রেলকে পুঁজি করে তাদের নিজেদের অর্থনৈতিক অবস্থাকে অত্যন্ত সচল করেছিল। হয় এটা উদ্ধার হওয়া দরকার, না হলে যারা আছেন তারা যেন, সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে লিজ দেওয়া যায়, তাহলে সরকারের আয় হবে। রেলের যেটা জায়গার প্রয়োজন সেই জায়গাটা রেল নিয়ে নিক তার অবকাঠামো নির্মাণের জন্য বা কারখানার জন্য।
রেলওয়ে কারখানায় শ্রমিক কমে যাওয়ার কারণে বসবাসের লোক না থাকায় কোয়ার্টার দখল হয়ে গেছে বলে দাবি রেলওয়ে কর্মকর্তাদের। কোয়ার্টার উদ্ধারের চেষ্টার কথা জানালেও এসব পরিচালনায় সমস্যার অজুহাত দিচ্ছেন তারা। 26% লোক কর্মরত আছে। 26% লোক কর্মরত হলে পরে আপনি এই কোয়ার্টারগুলো কারে দেবেন? আমাদের মেনটেন্যান্সেরও সমস্যা। তারপরও আমরা চেষ্টা করছি রক্ষা করার জন্য। এখন আপনাদের জনগণেরও একটা সদিচ্ছা আসতে হবে যে না, আমার এই জায়গাটা রেলের জায়গা পড়ে আছে, সরকার সম্পত্তি, আমি দখল করব না। দখলের সাথে কর্মকর্তা কর্মচারীরা জড়িত কিনা তা খতিয়ে দেখার আশ্বাস এই কর্মকর্তার। অবৈধ দখল ও বিক্রি হওয়া এসব কোয়ার্টার উদ্ধারে দ্রুত হস্তক্ষেপ চান রেলের সাধারণ শ্রমিক, কর্মচারী ও স্থানীয়রা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পৌষ মাস শুরু হলেও সারা দেশে কমেছে শীতের প্রকোপ। তবে আবহাওয়া অফিস জানিয়েছে জানুয়ারিতে বাড়তে পারে তীব্রতা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। দিনে সূর্যের দেখা মিললেও বিকেল হতেই শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসই থাকছে তাপমাত্রা। জেলা জুড়ে তীব্র ঠান্ডা অনুভূত হওয়ায় বেড়েছে ভোগান্তি। সদর হাসপাতাল সহ উপজেলা কমপ্লেক্সগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। কুয়াশা কম, কিন্তু মনে করেন আমরা ঠান্ডাটা বেশি, বাতাস বচ্ছে তো কাজ করতে পারতেছি না, হাত পা একদম কোঁকড়া হচ্ছে। মৌলভীবাজারে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্রমশ তাপমাত্রা নেমে আসছে এ জেলায়। দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও চা বাগানের শ্রমিকরা। যানবাহন চালাতেও হিমশিম খেতে হচ্ছে স্থানীয়দের। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েই চলছে। শয্যা সংখ্যার বিপরীতে 3-4 গুণ রোগী বেশি ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। নিউমোনিয়া ঠান্ডা 9 দিন হচ্ছে এখানে, আর 23 দিন বাচ্চা বাবু ঠান্ডা লেগেছে, 3 দিন আমরা হাসপাতালে ভর্তি আছি। তীব্র শ্বাসকষ্টজনিত বাচ্চাদের যেটা নিউমোনিয়া, সেটা অন্যান্য সময়ের মতো, কিন্তু সাধারণ কাশি এবং যেটা ঠান্ডা কাশি, সেটা প্রকোপটা কিছুটা বেড়েছে। ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা এই ধরনের রোগী পাচ্ছে। 15টা বিছানার বিপরীতে প্রতিদিন 50টা করে শিশু রোগী থাকছে ভর্তি। পৌষের শুরুতে নীলফামারীতে শীতের দাপট অনেকটাই কম। সকাল 8টার পর থেকেই বাড়ছে সূর্যের উত্তাপ। তবে বিকাল থেকে কমতে শুরু করেছে তাপমাত্রা। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা বৃদ্ধির পাশাপাশি থাকবে শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের 26তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহসিন মিয়া, কামরুল হক মারুফ, গোলাম মর্তুজা, শেখ আশরাফুজ্জামান FCA এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত CEO মোহাম্মদ জিয়াউল করিম। এছাড়া ব্যাংকের কোম্পানি সচিব ওমর ফারুক ভূঁইয়া সহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় 31 ডিসেম্বর 2023 সমাপ্ত বছরের নিরীক্ষকদের প্রতিবেদন গ্রহণ ও 2024 সালের অডিটর নিয়োগ ও সম্মানী নির্ধারণ করা হয়। এছাড়া শেয়ার হোল্ডারদের সাথে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় ও আগামী বছরের কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে সম্পন্ন হল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য। এরই মধ্যে দেশ জুড়ে পালিত হচ্ছে 7 দিনের রাষ্ট্রীয় শোক। এছাড়া দলের সকল কর্মসূচি এমনকি প্রতিষ্ঠা দিবস উদযাপনও বাতিল করেছে কংগ্রেস। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। সকালে নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে 1 ঘণ্টার জন্য নেওয়া হয় মনমোহনের মরদেহ।
সেখানে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীরা সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। সেখান থেকে সেনা ট্রাকে করে মরদেহ নেওয়া হয় শ্মশানে। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লি নিগম বোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বহু রাজনীতিবিদ। এছাড়াও ছিলেন মনমোহনের পরিবারের সদস্যরা। মনমোহন সিংয়ের জন্য স্মৃতিসৌধ নির্মাণের জায়গা চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। কংগ্রেসের দাবি ছিল এমন এক স্থানে মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হোক যেখানে তার সম্মানে একটি স্মৃতিসৌধ তৈরি করা যাবে। বৃহস্পতিবার সন্ধ্যা 8:10 মনমোহন সিংকে দিল্লির এইমসের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। রাত 9:51 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি নামে পরিচিত মনমোহন সিং 2004 থেকে 2014 পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বহির্বিশ্বে মাসাজ থেরাপিস্টদের ব্যাপক চাহিদা আছে, রয়েছে সামাজিক মর্যাদাও। বাংলাদেশে মাসাজ থেরাপিস্টদের কদর থাকলেও তাদেরকে সাধারণ স্পার সাথে তুলনা করা হয়। অথচ এবারও বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপে ডাক পেয়েছেন কুমিল্লার ছেলে সাইমন। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। মাসাজ থেরাপি এক ধরনের চিকিৎসা। শরীরের ব্যথা উপশম করতে, ফোলা কমাতে, পেশি শিথিল করতে মাসাজ থেরাপি ভালো কাজ করে। আর মাসাজ থেরাপিস্টদের রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতা। এবার আন্তর্জাতিক মাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সাইমন। ইতিমধ্যে শেষ করেছেন শেষ সময়ের প্রস্তুতিও। আগামী 23 জানুয়ারি মালয়েশিয়াতে আন্তর্জাতিক মাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপে স্পোর্টস ক্যাটাগরিতে খেলবেন তিনি। 6000 টাকা বেতনে আমি হেল্পার পোস্টে প্রথম ওখানে জয়েন করি। আমার ওয়াইফ জানতো। আদার্স আমি বন্ধু বান্ধব বলেন বা অন্য সার্কেল বলেন, আমি তাদেরকে জানাইতাম না যে আমি একজন মাসাজ থেরাপিস্ট। কিন্তু যখন তারা কোনোভাবে কিছু যদি থাকে না হয়ে যায়, মানে আসলে তারা যখন জানতে পারছে যে আমি এই প্রফেশনের সাথে কাজ করি, মানে নাক ছিটকানো একটা ব্যাপার থাকে না। আমি প্রথম ব্যক্তি বাংলাদেশকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মাসাজ থেরাপিস্ট হিসাবে রিপ্রেজেন্ট করতেছি। এখন ওই লোকগুলো, ওই পার্সনগুলো আমাকে কংগ্রেচুলেশন জানাইতেছে। একসময় দরিদ্রতার কষাঘাতে হেল্পার হিসেবে এই সেক্টরে আসলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন আন্তর্জাতিক মানের দক্ষ ম্যাসাজ থেরাপিস্ট। একাধিক আন্তর্জাতিক সার্টিফিকেটও আছে তার। আর্থিকভাবেও হয়েছেন সচ্ছল। আমরা ছিলাম হচ্ছে 6/3 বোন। মানে এখন আপনি এটা জিনিস ফিল করবেন কি না যে আমাদের ফ্যামিলিটা বড় ছিল দিকে কেউ দাওয়াত দিত না। আর এখন যখন কেউ মানে দাওয়াত করে না, হাজার ব্যস্ত থাকলেও যাই, ওই যে লোক বেশি ছিলাম দাওয়াত দেয় নেই। এই সেক্টরের সামাজিক মান উন্নয়ন করলে হাজার হাজার বেকার তরুণের কর্মসংস্থান হবে এবং আর্থিক সচ্ছলতাও আসবে বলে আশাবাদী সাইমন। এই সেক্টরে সর্বনিম্ন যদি আমি ইনকাম ধরি 50+। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইচ্ছে করেই নির্বাচন বিলম্বিত করছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আগামী ডিসেম্বরে শেষ হবে গণহত্যার মূল হোতাদের বিচার, গুমে জড়িত সংস্থার বিলুপ্তি দাবি। সচিবালয়ের আগুন নিয়ে 30 ডিসেম্বর প্রতিবেদন, সাংবাদিকদের অস্থায়ী পাশে বিশেষ সেল গঠন। খুন, চুরি, ছিনতাই প্রতিরোধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বললেন আইজিপি। সারা দেশে নৌ শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, বন্দরে আটকা লাখ লাখ টন পণ্য। 21 টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।